পাইলটদের চরিত্র ভালো হয় না, সব দুঃখ লুকিয়ে অপরাধীকে ভালো সাজিয়েছিলাম। দরকার হলে এবার উল্টোটাও করব। ফের লাইভে বিস্ফোরক দেবলীনা নন্দী। সংসারে নিঃসঙ্গতা যন্ত্রণা আর তৃতীয় ব্যক্তির বিতর্কে কান্নায় ভেঙে পড়লেন তিনি। ঠিকই জানিয়েছেন গায়িকা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। আজকের দিনেই গত সপ্তাহে সমাজ মাধ্যম তোলপাড় হয়েছিল ভ্লগার এবং জনপ্রিয় গায়িকা দেবলীনা নন্দীর লাইভ ভিডিওর পর। ৭৮টা ঘুমের ওষুধ খেয়ে হত্যার চেষ্টার ঘটনায়। শুধু কারণ নয়, দেবলীনাকে নিয়ে বন্ধু সায়কের উৎকণ্ঠাকেও অনেকে বিকৃত দৃষ্টিকোণ থেকে দেখেছেন। কেউ বলেছেন সমস্তটাই একটা সহানুভূতি এবং জনপ্রিয়তা পাওয়ার নাটক, তো কেউ বলেছেন সম্পর্কে তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ নাকি সংসার জীবনে অশান্তির কারণ হয়ে উঠেছে। এতদিন শারীরিক ও মানসিকভাবে বিধ্বস্ত দেবলীনা চুপ থাকলেও এবার মুখ খুললেন তিনি। মাঝরাতে একটি লাইভ ভিডিও করেন তিনি। সেখানে লেখা, এটাই আমার প্রথম এবং শেষ বক্তব্য। অনেকেই বলছেন আশঙ্কাজনক অবস্থায় কি করে ভ্লগ করা যায়। অনেকেই আবার আমার মৃত্যু কামনা করেছে। অনেক কিছু তাদের নিয়ে করতে পারতাম, কিন্তু না, এবার সব প্রমাণ সমেত অন্য জায়গায় দেখাবো। বিয়ে হয়েছে মানেই নিজেকে বিক্রি করিনি যে নিজের মাকে ছেড়ে দেব। হ্যাঁ, আমি দোষ করেছিলাম, সব দুঃখ লুকিয়ে আসল অপরাধীকে আয়নার সামনে ভালো সাজিয়েছি। এবার দরকার হলে উল্টোটাও করব। ভিডিওতে তিনি বলেন, ফোন থেকে আমি দূরেই ছিলাম, কিন্তু আজকে কয়টা কথা না বলে পারছি না। এখন যা পরিস্থিতি তাতে মনে হচ্ছে যে বেঁচে গিয়ে বড় ভুল করে ফেলেছি। ৭৮ না ৬৮ নাকি ৮০, এটা নিয়ে সবার এত মাথা ব্যথা। শুধু আমি কেন, যে কোনো মানুষ যখন ভাবে মরে যাবে সেটা যে কোনো পরিস্থিতিতে নেয় বলে বোঝানো যাবে না। আমি বলছি না যে খুব ভালো কাজ করেছি, তো তাই একমাত্র মুশকিল আসান ছিল। কিন্তু অনেককেই দেখেছি অনেক কিছু বলছেন, যার মধ্যে এখন নন্দিনী ভট্টাচার্য। উনি বলেছেন যে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে। আমি প্রবাহকে ভালোবেসে বিয়ে করেছিলাম। এমনকি যেই পর্যায়ে আমার চোখ বন্ধ হয়ে আসছিল তখনও ওর কথাই ভেবেছি। মানুষ তো বিয়ে করে থাকার জন্য, ভাঙার জন্য তো না। আমি কোনোদিনও ডিভোর্স দেব সেটা ভাবিনি। বিয়ের পরেই ও ১ মাস দিল্লি চলে গিয়েছিল। সেই সময় আমি এক বোনের সাহায্যে পুরো ফ্ল্যাটটা সাজিয়ে তুলেছিলাম। আমি কিন্তু কখনো বলিনি প্রবাহ বাজে বা খারাপ। শেষে বাধ্য হয়ে ওই লাইফটা করেছিলাম। প্রবাহ আমায় কতটা ভালোবাসে জানি না, কিন্তু ওর কাছে কাজ আর মায়ের কথার মূল্য সব থেকে বেশি। বিয়ের আগে আমি হাসপাতালে ভর্তি হই। প্রবাহ পাশে থাকেনি কাজ আছে বলে। ও আমাকে কতটা ভালোবাসে জানি না, কিন্তু আমি ওকে খুব ভালোবাসি। এর সঙ্গে তিনি আরও যোগ করেন, যেই কথাটা আমার এবার বলার সেটা বোধহয় প্রবাহ এসে বললেই ভালো হয়। প্রবাহ নিজেই যদি বলে যে সায়ককে নিয়ে ওর কোনো সমস্যা ছিল না, অনেক বেশি গ্রহণযোগ্য হবে। সায়ক বাড়ি আসতো, আমার প্রবাহর সঙ্গে সুন্দর সময় কাটিয়েছে। প্রবাহ না থাকলে সায়ক কোনো দিনও পা রাখেনি বাড়িতে। আমরা যেখানে থাকি ওখানে গাড়ির নাম্বার দিয়ে এন্ট্রি হয়, তাই লুকিয়ে চুরিয়ে আসার রাস্তা নেই। কাজ ছাড়া সায়কের সঙ্গে আমার দেখাও হতো না, কোথাও ঘুরতেও যাইনি একসঙ্গে। বেকার বেকার সায়ককে টানা হচ্ছে, শুধু প্রথম যোগাযোগটা আমি ওকে করেছিলাম তাই। ওকেই আমি ভরসা করে সেদিন কিছু বলতে চেয়েছিলাম। আজকে আপনাদের বলছি, প্রবাহ ওর মায়ের কথা শুনলে অন্য রকম হয়ে যায়। মেসেজ এনক্রিপ্ট করে রাখে। সবাই বলেছিল যে পাইলটদের চরিত্র ভালো হয় না, কিন্তু আমি বলেছিলাম মানি না। আমরা ভালোই ছিলাম বিয়ের পর। সমস্যা শুরু হয় প্রবাহের মায়ের। ওনার কথা, আমার ম্যানেজমেন্ট উনি সামলাবেন। কেন আমার মা থাকলে নাকি সব টাকা ওদিকে চলে যাচ্ছে। আমি না করায় সব কিছু শুরু হয়। কুকুরের মতো আমি প্রবাহের চারপাশে ঘুরে গেছি। আজও ওকে আমি ছাড়তে চাই না। সবাই বলছে টাকার জন্য নাকি এরকম করেছি, কিন্তু বিশ্বাস করুন, ওর একটা ফোনের অপেক্ষা করছি শুধু। বলতে বলতেই অঝরে কেঁদে ফেলেন দেবলীনা। আপনারা চাইলে দেবলীনা নন্দীর ফেসবুক পেজে গিয়ে ওনার লাইভ ভিডিওটি দেখে নিতে পারেন।
সেখানে আপনারা আরও বিস্তারিত জেনে যাবেন। যদিও অনেকে বলছেন এক পক্ষের কথা শুনে কোনো মতামত করা উচিত না, যেহেতু অপর পক্ষ মানে ওনার স্বামী বা শ্বশুরবাড়ি এখনও সমাজ মাধ্যমে বা কোনো জায়গায় কোনো প্রতিক্রিয়া জানাননি। বন্ধুরা, আপনাদের মতামত রাখতে পারেন কমেন্ট বক্সে। এই প্রতিবেদনে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসবো এরকমই নতুন কোনো প্রতিবেদন নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে।